আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমাদের কি একই ফ্ল্যাটে থাকা ঠিক হবে? মানুষ কি বলবে? আরিয়া কণ্ঠে ছিল দ্বিধা আর অস্বস্তি। আহমেদ শান্ত স্বরে বলল, একই ফ্ল্যাটে থাকবো মানে এই না যে একই রুমে থাকবো, পরিস্থিতির জন্য একসাথে থাকে, এর বেশি কিছু না। আরিয়া কিছুক্ষণ চুপ রইল, কিছুক্ষণ পর চোখে তুলল, আহমেদের দিকে তাকালো। আহমেদ অবাক নরম স্বরে বলল, চিন্তা করবেন না, এমন কিছু হবে না যাতে আপনি অস্বস্তি বোধ করেন। আমি শুধু চাই এই কঠিন সময়টা আপনি নিরাপদ থাকেন। কথাগুলো শুনে আরিয়ার বুকের ভেতর জমতে থাকা ভয়টা একটু কমে এলো। তবুও সমাজের তীক্ষ্ণ দৃষ্টি তাকে ভাবিয়ে তুলেছিল। নিচু স্বরে বলল, সবাই তো সবকিছু বুঝতে চায় না, মানুষ গল্প বানাতে বেশি পছন্দ করে। আহমেদ মৃদু হেসে দরজা খুলে বলল, মানুষের কাজ কথা বলা, কিন্তু আমাদের কাজ নিজেদের ঠিক রাখা। আপনি যদি বিশ্বাস করেন আমি তোমার অসম্মান কারণ হব না, তাহলে বাকিদের কথা এত ভয় পেয়ে কি লাভ? আহমেদ দরজা খুলতেই দুজনে ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে ঢুকতে আরিয়া চোখ চারপাশ ঘুরে গেল। সোফার একপাশে এলোমেলো ভাবে পড়ে থাকা কয়েকটা বই, টেবিলের উপর অর্ধেক খাওয়া কফির মগ, জানালা পাশে শুকাতে দেওয়া একটা শার্ট বাতাসে দুলছে। আরিয়া অজান্তেই মৃদু হেসে ফেলল। আপনি কি কখনো ঘর গোছান না? আহমেদ একটু অপ্রস্তুত হয়ে মাথার পেছন হাত রাখল। সময় পাই না, আর সত্যি বলতে ইচ্ছেও করে না। কথাটা বলার সময় তার কণ্ঠে অস্বস্তি ভঙ্গি। আরিয়া চোখ এড়ালো না। এই মানুষটা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর ততটাই নরম। আহমেদ দ্রুত সোফার উপর থেকে বইগুলো সরিয়ে বলল, আপনি বসুন, আমি একটু গুছিয়ে দিচ্ছি। আরিয়া চারপাশটা ঘুরে দেখে লাগলো। দেয়ালে একপাশে ছোট্ট বুকশেলফ, যেখানে সাজানো কিছু উপন্যাস আর কয়েকটা পুরনো ছবি। যেখানে একটা ছবির দিকে আরিয়া চোখ গেল, আহমেদের অর্জনের স্মৃতি, যা ফ্রেমবন্দি, বড় অক্ষরে লেখা, ডক্টর আহমেদ আরশ খান। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো আরিয়া। জানালার কাছে ঝিরঝির বৃষ্টির ফোঁটা পড়ছিল। আরিয়া ভেতর থেকে এখনো অজানা এক অস্বস্তি কাজ করছে। পিছনে থেকে আহমেদের কণ্ঠ ভেসে এলো, চা খাবেন? আরিয়া ঘুরে তাকালো। আহমেদ রান্নাঘরে পাশে দাঁড়িয়ে আছে, হাতা গুটানে শার্টে তাকে আগের চেয়ে অনেক বেশি সাধারণ লাগছে। হাসপাতালে গম্ভীর ডাক্তার নয়, বরং এক সাধারণ মানুষ। আরিয়া মৃদু স্বরে বলল, আপনি সবসময় এত শান্ত আর গম্ভীরভাবে কথা বলেন কিভাবে? আহমেদ হেসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সবসময় শান্ত আর গম্ভীর থাকি না। আরিয়া কিছু কথাটা শুনে আরিয়া কিছু বলল না। অবশ্য তার কিছু বলারও নেই। এই নীরবতা অস্বস্তি লাগছে তার কাছে। পরিবেশটা কত থমথমে, কি প্রশ্ন করবে ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ আবার গেল দেয়ালে ঝোলানো সার্টিফিকেটটার দিকে। আপনার নামটা সুন্দর। আহমেদ ভ্রু তুলে তাকালো। নামের আবার সুন্দর অসুন্দর আছে নাকি? আরিয়া মৃদু হেসে বলল, আছে তো। কিছু নাম শুনলে ভালো মানুষ মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে। পুনরায় নীরবতা নেমে এলো, শুধু ফুটতে থাকা পানির শব্দ শোনা যাচ্ছিল। আহমেদ নীরবতা ভঙ্গ করে বলল, তাহলে বিশ্বাস করুন, এই বাসায় আপনার সম্মান সবচেয়ে নিরাপদ। তোর ননদ নাকি বিয়ের আগে প্রেগনেন্ট, খবরটা কি সত্যি নাকি? তাসনিম আচারের ডিব্বা থেকে আচার মুখে দিতে দিতে বান্ধবীকে বলল, বাচ্চার বাবাকে? তাসনিম স্বাভাবিক কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো? কত বেটার সাথে শুইছে আল্লাহ ভালো জানে। তাসনিমের কথা শুনে তার বান্ধবী ভ্রু কুঁচকে তাকালো। তুই না জেনে এভাবে বলছিস কেন? একটা মেয়ের নিয়ে এত সহজে বাজে কথা বলা ঠিক না। তাসনিম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না। ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন আরিয়ার মা আতিয়া সামান। দুজন ঘুরে তাকাতেই দেখলো দরজার পাশে উনি দাঁড়িয়ে আছে। তাসনিম একটু অপ্রস্তুত হয়ে বলল, আরে আম্মা, আপনি কখন এলেন? আতিয়া সামনে এগিয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, যখন তুমি আমার মেয়েকে নানান খারাপ কথা দিয়ে বিচার করছিলে তখন। তাসনিম সাধারণ কণ্ঠে বলল, তো করবো না? আপনার মেয়ে কি খুব ভালো করেছে? বিয়ের আগে একটা ছেলে। আদিয়া তাকে থামিয়ে দিল, চুপ করো, যদি আরেকটা বাজে কথা বলো টেয়ে একটা চড় মারতে আমি দ্বিধা বোধ করবো না। আমার মেয়ে ভুল করেছে। ও কি শুধু আমার মেয়ে? তোমার ননদ না? ওর নামে আরেকজনের কাছে বাজে কথা বললো কিভাবে? আতিয়া আর কিছু বলতে পারলো না। না কান্নার তার গলা জড়িয়ে আসছে। কয়েকজনের মুখ বন্ধ করবেন তিনি? একজনের মুখ বন্ধ করলে বাকি 5 জন তো ঠিকই প্রশ্ন তুলবেন। তখন তিনি কি বলবেন? এর মধ্যে তাসনিম মুখ ভেঙে বলল, আম্মা, আপনার এরকম বড় বড় কথা বলা মোটেও মানায় না। এই বলে তাসনিম তার বান্ধবীর হাত ধরে সেখান থেকে প্রস্থান করল। আতিয়া সেখানে ঢুকরে কেঁদে উঠল। আতিয়ার কান্নার শব্দ শুনলেও তাসনিম ফিরে তাকালো না। আর তার কাছে এসব নিখোঁজ জিনিস মাত্র। মেয়েটা বিদায় হয়েছে, এতে আরো খুশি। অপরাহ্নের শেষ দিকে টুকটাক শব্দে আহমেদের ঘুম ভাঙল। আহমেদ দরজা খুলে বাইরে আসতে কিছুক্ষণ থমকে
দাঁড়ালো। পুরো ফ্ল্যাটটা অন্যরকম হয়ে গেছে। টেবিলের উপর থেকে জিনিসপত্র গুছানো, বইগুলো শেলফে সাজানো, ময়লা কাপড়গুলো ধুয়ে জায়গা মতো রাখা, জানালার নতুন শুভ্র পর্দা দুলছে। ঘরের ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। সোফার পাশে আরিয়া বসে আছে, হাতে একটা বই, চুলগুলো খোলা, মুখে ক্লান্তির ছাপ দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ করেছে। আহমেদ একটু অবাক হয়ে বলল, আপনি এগুলো সব গুছিয়েছেন? আরিয়া বইটা নামিয়ে হালকা করে মাথা নাড়ল। ঘরটা এমন এলোমেলো ছিল, বসতেই অস্বস্তি লাগছিল। আহমেদ গম্ভীর কণ্ঠে বলল, এই অবস্থায় আপনাকে এত কাজ করতে বলেছে? মাথার সেন্স নেই? এত বাচ্চার ক্ষতি হতে পারে। একটা অবৈধ বাচ্চার জন্য এত দরদ কেন দেখাচ্ছেন? আহমেদ আরিয়ার দিকে তাকালো, চোখে মুখে জোরে স্পষ্ট বিরক্তি দৃঢ় কণ্ঠে বলল, কোনো শিশু কখনো অবৈধ হয় না। ভুল যদি থেকেও থাকে সেটা বড়দের, একটা নিষ্পাপ প্রাণের না। আহমেদের কথা শেষ করে নিজের ঘরে চলে গেল। আরিয়া তখনও নীরবে মাথা দুলিয়ে নিচু করে দাঁড়িয়েছিল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বারবার লুকানোর চেষ্টা করছিল। নিজের করা একটা ভুল তাকে ভিতরে ভিতরে কুরে খাচ্ছে। সে এরকম একটা ভুল করেছে। কি করে করলো আল্লাহ ভালো জানে। কিছুক্ষণ পর আহমেদ হাতে ঘড়ি পড়তে পড়তে আরিয়ার সামনে আসলো, গম্ভীর কণ্ঠে বলল, আমি বাহিরে যাচ্ছি, দরজা ভালো করে লাগিয়ে রাখেন। কথাটা বলে আহমেদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। দরজা বন্ধ হওয়ার শব্দে আরিয়া কেঁপে উঠল। পুরো বাসাটা নীরব হয়ে গেল। আরিয়া দেয়ালে পাশে বসে পড়ল। বুকের ভেতরটা অসহ্য ভারী লাগছিল। তার জীবন এমন একটা সময় আসবে কখনো কল্পনাও করেনি। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই মানুষটাই তাকে একা ফেলে চলে গেছে। আর আজ একজন প্রায় অপরিচিত মানুষ তার সন্তানের পাশে দাঁড়াচ্ছে। চোখের জল মুছতে মুছতে আরিয়া নিজের পেটের ওপর হাত রাখলো, কাপা কণ্ঠে বলল, আমি জানি না সামনে কি হবে, কিন্তু তোমাকে আমি কিছু হতে দেব না। প্রায় আধা ঘন্টা পর কলিং বেলের শব্দে চমকে উঠল। সে দরজা খুলতে দেখলো আহমেদ দাঁড়িয়ে আছে, এক হাতে কয়েকটা শপিং ব্যাগ, অন্য হাতে কিছু বাজার। শপিং ব্যাগগুলো আরিয়ার হাতে দিয়ে বাজারগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। আরিয়া শপিং ব্যাগগুলো খুলতে লাগলো। ভিতরে তার জন্য কয়েক সেট সাধারণ পোশাক। রান্নাঘর থেকে শব্দ ভেসে এসেছিল। আহমেদ হয়তো রাতে খাবারের ব্যবস্থা করছে। আরিয়া রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আহমেদ তখন সবজি কাটছিল। মেয়েটার উপস্থিতি টের পেয়ে মাথা তুলল না। আরিয়া আস্তে করে বলল, এত কিছু আনার প্রয়োজন ছিল না। আহমেদ ধমকের স্বরে উত্তর দিল, প্রয়োজন ছিল বলেই এনেছি। এত কথা না বলে রুমে গিয়ে রেস্ট নিন। আরিয়া সাহস করে মিনমিনে বলল, আমি আপনার রান্নার জন্য সাহায্য করি। আহমেদ ছুরিটা চপিং বোর্ডের উপর রেখে শান্ত চোখে আরিয়ার দিকে তাকালো। আরিয়া ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলল, আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। মা, আমাকে বাঁচাও, আমি 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 মরে যাচ্ছি। অন্ধকারে একটা অভয় দু হাত বাড়িয়ে এগিয়ে আসছে আর কান্নারত কণ্ঠে কথাগুলো বলছে। আতিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। শরীর বেয়ে ঘাম ঝরছে। ঘড়ির কাঁটায় রাত ৩টা বেজে ৪০ মিনিট। ঘড়ির টিকটিক শব্দের নির্জনতা ছড়িয়ে এক ভয়াবহ পরিবেশ তৈরি হচ্ছে। আতিয়ার পাশে শুয়ে থাকা ইশতিয়াক সাহেব উঠে বসলো। স্ত্রীকে এভাবে ঘামতে দেখে বেডের পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দিলেন। স্ত্রী শান্ত করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আতিয়া, বাজে স্বপ্ন দেখেছ? আতিয়ার স্বামীকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মেয়ে মেয়ে ভালো নেই, ও কান্না করছিল, ও আমাকে বলেছে। আতিয়া কথা শেষ করার আগে ইশতিয়াক সাহেব স্ত্রীর বুক থেকে সরিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, ঘুমাও, দুঃস্বপ্ন দেখেছো, তুমি হয়তো ভুল দেখেছো, আমাদের কোনো মেয়ে নেই, আমাদের মেয়ে ছিল, যে মারা গেছে। আতিয়া পুনরায় কাপা কণ্ঠে বলল, তুমি তুমি এসব কি বলছো? এভাবে বলো না, ও ভুল করেছে, ওকে মাফ করে দাও। আমার মেয়েটা কোথায় আছে? ওকে খুঁজে এনে দাও তুমি। এবার ইশতিয়াক কর্কশ কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে একটি ঝাড়ি দিল, যাতে বেশ ভালো কাজ হলো তার। আতিয়া আর কোনো বাক্য ব্যয় করল না। আতিয়া চুপচাপ অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে রইল, কিন্তু তার চোখে দুটো বন্ধ হলেও ঘুম আর ফিরে এলো না। বুকের ভেতরে অজানা ভয় কাজ করছিল। মেয়েটা কান্নারত মুখটা বারবার ভেসে উঠছিল চোখের সামনে। অন্যদিকে ইশতিয়াক সাহেবও আর ঘুমাতে পারছিল না। যদিও মুখে কঠোরতা ধরে রেখেছে, তবুও ভেতরের কোথাও একটা অস্বস্তি তাকে তাড়া করে ফিরছিল। তিনি বড় থেকে নেমে বারান্দা তিনি বেড তিনি বেড থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতে ঠান্ডা বাতাসে তার ভেতরে অস্বস্তির কমল না। চারদিক নীরব। দূরে কোথাও মসজিদ থেকে ফজরের আজান আগের মৃদু মৃদু স্বর ভেসে আসছিল। ইশতিয়াক চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। পর্দা ভেদ করে আসা সকালের রোদটা সরাসরি আরিয়ার চোখে পড়তেই তার ঘুম ভাঙল। ফজরের নামাজ পড়ে জায়নামাজেই
কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ওর মাথাটা কেমন ভার লাগছিল। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠল। 10টা বেজে 20 মিনিট। দ্রুত পায়ে রুম থেকে বাহিরে আসতে দেখতে পেল টেবিলের উপর প্লেট দিয়ে রেখে ঢাকা রাস্তা। পাশেই রাখা একটা নীল চিরকুট, সেখানে লেখা খাবার খেয়ে নিবেন। ব্রেকফাস্টে কিছু বানাতে পারেনি। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এগুলো খেয়ে সকালে নাস্তা সেরে নিন। আর রান্নাঘরে কোনোরকম ভাত রান্না করেছি, ডিম ভেজে খেয়ে নিন। বাইরে খাবার খাওয়া ঠিক হবে না, না হলে বাইরে থেকে অর্ডার করে দিতাম। আর শুনেন, আরেকটা কথা, পাকামি করেন, বাড়তি কোনো কাজ করার দরকার নেই। আহমেদ আরশ। চিরকুটটা পড়ে আরিয়া মুচকে হাসল। মানুষটার কথায় কথায় ধমক দিল, যত্ন নিতে একটুও ভুল করে না। কাগজটার উপর আলতো করে হাত বুলিয়ে সে টেবিলের পাশে বসে পড়ল।